আজ আমরা এমন এক কবির কথা বলবো যার সবচেয়ে বড় কাজটা কিন্তু কোনো কবিতাই ছিল না, ছিল একটা বই যা কিনা একেবারে যুগান্তকারী। চলুন সেই রহস্যটা একটু খুলে দেখা যাক। ব্যাপারটা একটু ভাবুন তো, একজন বিখ্যাত রোমান্টিক কবি, অথচ তার সেরা সৃষ্টি কোনো কবিতা নয়। কি অদ্ভুত, তাই না? এই প্রশ্নটা নিয়ে আজ আমাদের পুরো আলোচনা। আর এই ধাঁধার উত্তরটা পাওয়া যায় 1817 সালে প্রকাশিত একটা বইয়ে। বইটা একটু অদ্ভুত কিন্তু প্রচণ্ড প্রভাবশালী। নামটা হলো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আর এই বইটা বলা যায় ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার মানেটাই একদম পাল্টে দিয়েছিল। তো এই বইটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এর পেছনের মানুষটাকে, মানে কোলরিজকে। কোলেরিজের জীবনটা ছিল বেশ ঘটনাবহুল। একদিকে কিংবদন্তি বন্ধুত্ব, আর একদিকে গভীর দার্শনিক চিন্তা আর ব্যক্তিগত টানাপোড়েন। এই সব কিছুরই একটা মিশ্রণ ছিল তার জীবন, আর এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু জন্ম নিয়েছিল তার সেরা কাজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বইটা নিয়ে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এটা কিন্তু কোনো সাদামাটা আত্মজীবনী নয়, একদমই না। এটা আসলে কোলরিজের মনের ভেতরে একটা সফরের মতো। এই বইটার একেবারে কেন্দ্রে, মানে কোর আইডিয়াটা হলো দুটো ক্রিয়েটিভ শক্তিকে নিয়ে। কোলরিজ এই দুটো শক্তির মধ্যে একটা দারুণ পার্থক্য তৈরি করেছিলেন। তার মতে আসল আর্টের ক্ষমতাটা আসে ইম্যাজিনেশন থেকে, মানে সেই শক্তি যা একদম নতুন কিছু তৈরি করে। আর এর ঠিক উল্টো দিকে আছে ফ্যান্সি। ফ্যান্সি কি করে? ওটা শুধু পুরনো আইডিয়াগুলোকে এদিক ওদিক করে নতুন করে সাজায়, মানে এটা সৃজনশীলতার একটা নিচু স্তর। আর এই যে জুড়ে দেওয়ার ক্ষমতা, মানে বিভিন্ন জিনিসকে মিলিয়ে একটা নতুন রূপ দেয়া, এটার জন্য কোলরিজ একটা নতুন শব্দ বানিয়েছিলেন। শব্দটা হলো অ্যাসেম্প্লাস্টিক, মানে এক আকারে রূপদান করা। ব্যাপারটা এখানেই শেষ নয়। কোলরিজ তার এই ইমাজিনেশনের আইডিয়াটাকে আরও গভীরে নিয়ে গেলেন এবং এটাকে দুটো ভাগে ভাগ করলেন। প্রথমটা হলো প্রাইমারি ইম্যাজিনেশন। এটা কি? এটা হলো সেই বেসিক ক্ষমতা যা আমাদের সবার মধ্যেই আছে। মানে এই যে আমরা চারপাশের দুনিয়াটাকে দেখি, বুঝি আর সব তথ্য গুছিয়ে নিই, এটাই হলো প্রাইমারি ইম্যাজিনেশন। আর তারপর আসে সেকেন্ডারি ইম্যাজিনেশন। এটা কিন্তু সবার থাকে না। এটা হলো শিল্পীদের সেই বিশেষ, বলতে গেলে প্রায় ঐশ্বরিক একটা ক্ষমতা। এই শক্তি দিয়ে তারা বাস্তবকে ভেঙে চুরে একদম নতুন কিছু, মানে শিল্প তৈরি করেন। পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন, প্রাইমারি ইম্যাজিনেশন হলো জল থেকে বরফ হওয়ার মতো। জিনিসটা কিন্তু একই, মানে H2O, শুধু তার রূপটা বদলে গেল। কিন্তু সেকেন্ডারি ইম্যাজিনেশন হলো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হওয়ার মতো। এখানে কিন্তু দুটো আলাদা জিনিস মিলে একদম নতুন একটা পদার্থ তৈরি হলো। আচ্ছা, তো এই যে এত সব দার্শনিক আইডিয়া, এগুলোর কারণে কবিতার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত, সেই ব্যাপারে কোলরিজের ভাবনাটা কিভাবে পাল্টে গেল? কোলরিজের মতে, দেখুন, কবিতাতেও তো সেই একই শব্দ ব্যবহার হয় যা আমরা গদ্যে ব্যবহার করি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এর উদ্দেশ্যের। কবিতার কাজ শুধু ফ্যাক্টস জানানো নয়, এর আসল উদ্দেশ্য হলো আনন্দ দেওয়া। কিন্তু এই আনন্দটা আসে কিভাবে? এখানে কোলরিজ একটা দারুণ কনসেপ্ট নিয়ে আসেন যা আজও আমরা ব্যবহার করি। সেটা হলো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। বাংলায় বললে স্বেচ্ছায় নিজের অবিশ্বাসকে সরিয়ে রাখা। এই জিনিসটা আমরা সবাই অনুভব করি। যেমন ধরুন, যখন আমরা কোনো সিনেমা দেখতে দেখতে এতটাই ডুবে যাই যে কাল্পনিক চরিত্রদের জন্য গলা ফাটাই, বা গল্পের ড্রাগনগুলোকেও সত্যি বলে মনে হয়। আমরা কিছুক্ষণের জন্য আমাদের যুক্তিকে সরিয়ে রেখে গল্পের আবেগটাকেই সত্যি বলে মেনে নিই। আর এই সব তত্ত্ব থেকেই জন্ম নিয়েছিল সাহিত্যের ইতিহাসের অন্যতম বিখ্যাত একটা বিতর্ক। আর বিতর্কটা হয়েছিল কোলরিজ আর তার খুব কাছের বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে। ওয়ার্ডসওয়ার্থের কী মত ছিল? তিনি বিশ্বাস করতেন কবিতার ভাষা হওয়া উচিত একেবারে সাধারণ মানুষের মুখের ভাষার মতো, সহজ সরল। কিন্তু কোলরিজ এর সাথে একমত ছিলেন না। তার যুক্তি ছিল, গভীর বা জটিল ভাবনা প্রকাশ করার জন্য ভাষাকেও তো ততটাই সমৃদ্ধ হতে হবে, তাই না? মানে কোলরিজের মূল পয়েন্টটা ছিল এটাই, যে একজন মানুষের ভাষা তো তার জ্ঞান, তার অনুভূতি, তার চিন্তার গভীরতার উপর নির্ভর করে। তাই শুধুমাত্র একটা সরল স্টাইল দিয়ে সব ধরনের কবিতা বা সব ধরনের ভাবনা প্রকাশ করা সম্ভব নয়। তাহলে চলুন
এক ঝলকে দেখে নিই আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমরা দেখলাম বায়োগ্রাফিয়া লিটারেরিয়া শুধু একটা আত্মজীবনী নয়, বরং দর্শন আর সাহিত্য সমালোচনার এক অসাধারণ মিশ্রণ। এখান থেকে আমরা পেলাম সৃজনশীলতার এক নতুন সংজ্ঞা, ইম্যাজিনেশন বনাম ফ্যান্সি। আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ইম্যাজিনেশনের ধারণা পেলাম, আর জানলাম উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের মতো যুগান্তকারী এক তত্ত্বের কথা। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একটা মহান শিল্পকর্মের ভাষা কি সাধারণ রোজকার জীবনের মতো হওয়া উচিত, নাকি তার জন্য একটা বিশেষ আরও গভীর ভাষার প্রয়োজন? কোলরিজ আর ওয়াটসওয়ার্থের এই বিতর্কটা কিন্তু আজও শিল্পীদের ভাবায়।